হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি শম্ভু মুখার্জি অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ শুক্রবার। একটু আগে ভিডিওটা করতে বসেছিলাম, কিন্তু দেখুন এই ধরনের নেগেটিভ এনার্জি নিয়ে ভিডিও করতে গেলে না অনেক রকম বাধা আসে। একটা মিস্ত্রি মেকানিক আসার কথা 12টায়, আমি যখন 9 মিনিট ভিডিওটা হয়ে গেছে তখন সে এসে হাজির। ফলে সেটাকে আমাকে ডিলিট করতে হলো, সেকেন্ড টাইম আমাকে বসতে হয়েছে। তো এইরকম অনেকের ক্ষেত্রে ঘটেছে, যারা আমাকে ঘটনা পাঠাতে গেছেন, পাঠাতে পারেননি। অন্যর কাছে কোনো অডিও যাচ্ছে, এই যাচ্ছে, সবাইকে পাঠাতে পারছেন, খালি আমাকে ঘটনাটা পাঠাতেই পারছেন। অনেক কষ্ট করে তারপর পাঠাতে হয়েছে। তো এইরকম হয়। তো চলুন, আমি আজকে ভিডিও বেশি লঙ্গার করবো না, আমি দুটো ঘটনা আপনাদের শুনিয়ে দিই। অর্থাৎ যেগুলো যেগুলো আমি শুনে বুঝতে পেরেছি সেইগুলো আমি আপনাদের বলি, সেই দুটো। প্রথম ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, এনার নামটা আমি একটু বদলে দিচ্ছি, পদবি একই রাখছি। এনার নাম সন্দীপ কর, হুগলি ডিস্ট্রিক্টে সম্ভবত উনি থাকেন। তা ইনি একটি অদ্ভুত ঘটনা শুনিয়েছেন। এই ঘটনাটা ওনার বোনের সাথে ঘটে যাওয়া। এবং বোন বলতে আমি বলছি নিজের বোন না, মাস্তুতো বোন। যে মাস্তুতো বোনের সঙ্গে এনার বয়সের ডিফারেন্স এই 7-8 মাসের, খুব একটা ডিফারেন্স নেই। এবং এরা দুজনেই, ইনি এবং মাস্তুতো বোন দুজনেই ওই একই ইয়ারে উচ্চ মাধ্যমিক পাশ করেন। সম্ভবত 2017 2018-তে এরা কলেজে ভর্তি হন, ফার্স্ট ইয়ারে। ঘটনাটা 2018। এবং ঘটনাটা উৎপত্তিস্থল হচ্ছে কলেজ, এইটুকু আমি বললাম, মানে যতটুকু বুঝলাম আমি। ঘটনার উৎপত্তিস্থল হচ্ছে কলেজ। এখন কোন কলেজ, আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। এবার দেখুন, আমি তো কোনো ইনস্টিটিউশন, কোনো বার, রেস্তোরাঁ, এগুলোর তো নাম তো নেওয়া যায় না, নিতেও নেই। কোনো হোটেল, এগুলোর নাম আমি নিই না। আমি একটা আন্দাজ দিই আপনাদের এই মাত্র। ধরুন এই কলেজটা চুচুড়া টু চন্দননগর, চুচুড়া টু চন্দননগর এর মধ্যে অবস্থিত। চুচুড়ার থেকে চন্দননগর অব্দি আপনি যাবেন, কলেজটা পেয়ে যাবেন। কলেজটা খুব নাম করা, বহু মানে পুরনো কলেজ, প্রতিষ্ঠা হয়েছিল কত সালে আমার মনে নেই, গুগল সার্চ করতে হবে। কলেজের নামটা আমি জানি, কিন্তু এখানে নিলাম না। তা এই করবাবু আমাকে বলছেন যে সময়টা 2018, গরমকাল। ওনার ওই মাস্তুতো বোন ওই কলেজে পড়ে, এবং কোনো একদিন গরমের দিনে ক্লাস 4:30-র সময় শেষ হয়ে যায়। অর্থাৎ প্রফেসর বেরিয়ে গেছেন, স্টুডেন্টসরা সব বেরিয়ে গেছে। ওনার ওই মাস্তুতো বোন সে টেলিফোনে, মোবাইল ফোনে কোনো বন্ধুর সাথে কথা বলছিল, এবং কথা বলায় এতই মগ্ন ছিল, প্রায় হাফ অ্যান আওয়ার সে কথা বলেছে ওখানে বসে বসে। তার মানে ইয়েতেই নেই, নলেজেই নেই যে ক্লাসটা পুরো ফাঁকা, কেউ নেই। এবার যখন সম্বিতটা ফিরেছে, তখন বুঝতে পেরেছে যে ক্লাসে কেউ নেই, এবং সে ফাঁকা একটা ক্লাসে এতক্ষণ বসে বসে সে গল্প করেছে। এইবারও মোবাইল ফোনটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে ও যেখানে বসেছিল তার পাশে একটা জানলা আছে, একটা জানালা আছে, ওইখানেও মিনিট খানেক দাঁড়িয়ে ছিল। কেন দাঁড়িয়ে ছিল, কি জন্য দাঁড়িয়ে ছিল জানি না। এবং হঠাৎ ওর একটা আনকেনি ফিলিং হতে থাকে। ওর যেন মানুষের মানে ষষ্ঠ ইন্দ্রিয় তো সজাগ থাকে, সিক্স সেন্স কাজ করতে থাকে, যে এই ঘরে, এই রুমের ভিতরে ও ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে আছে। এটা ওর সিক্স সেন্স ওকে জানান দেয়। এবং সঙ্গে সঙ্গে ও দেরি না করে, একটু ভয় পেয়ে যায়, দেরি না করে ও মোবাইলটা ব্যাগের মধ্যে ভরে ও বাড়িতে হাঁটা দেয়, বাড়ি ফিরে আসে। তো বাড়ি ফিরে এসে প্রথম 2-3 দিন তো সব ঠিকঠাক। 2-3 দিন, 3 দিনের বাদে ওর বোধহয় পরীক্ষা ছিল সামনে। এখন পার্ট 1 পরীক্ষা না ফার্স্ট ইয়ারের পরীক্ষা বা তার টেস্ট, কিছু একটা হবে। তো অনেক রাত জেগেও পড়তো, পড়াশুনো করতো। এই করবাবু ওনার মাসির বাড়িতে বহুবার গেছেন, থেকেছেন।
নারী নক্ষত্র সব জানেন। ওনাদের 51 পরিবার, ওনার মাসির পরিবার, এবং দোতলা বাড়ি, উপরে ছাদ আছে, ছাদ তো থাকবেই, এবং মেয়েটি থাকতো দোতলায়। মেয়েটির বাবার রেলে চাকরি করত, এবং মাঝে মধ্যে মেয়েটির বাবার নাইট ডিউটি যখন পড়তো তখন ওই মেয়ে আর তার মা নিচে গ্রাউন্ড ফ্লোরে তাদের ঘরে শুতো, আর বাবা যদি থাকতো তাহলে মেয়েটি ওই নিজের ঘরে পড়াশুনো করে, খাওয়া দাওয়া করে নিজের ঘরে পড়াশুনো করতে বসতো এবং ওইখানে শুয়ে পড়তো। তার শোয়ার জায়গা ওটা তার রুম। তো 3 দিনের বাদে এই ঘটনা, ওই মেয়েটা দোতলার ঘরে রাত্রে পড়াশুনো করছে, এবং তখন প্রায় 1:45 বাজে। মেয়েটা পড়তে পড়তে ওর একটু চোখটা লেগে এসেছে, মানে ঘুম পাচ্ছে। ও মনে মনে চিন্তা করলো আমি বাথরুম সেরে এসে শুয়ে পড়ি, মানে আর টানতে পারছে না। তো বাথরুম থেকে ফিরে এসে ও খাটে শুয়ে পড়ে। তো খাটে শুয়ে পড়ার পর ঠিক 2:30 নাগাদ ওর চট করে ঘুম ভেঙে যায়, এবং ও খাটের উপরে উঠে বসে ও ঘরের আলো জ্বালে। ওর তখন ফিলিং হতে থাকে যে এই ঘরে ও একা না, ওর সঙ্গে আর কেউ আছে, এবং পরিষ্কার ও বিছানার দিকে তাকিয়ে দেখে ও যেখানে শুয়েছিল তার পাশে কারো শুয়ে থাকার একটা স্পট বা চিহ্ন কিন্তু দেখতে পাচ্ছে। স্বাভাবিকভাবে ও ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে ও চিন্তা করে যে আমি মা বাবার কাছে গিয়ে শুই নিচে। এইটা চিন্তা করে ও যে ঘরের সিটকিনিটা খুলে বেরোতে যাবে, দেখে দোতলার বারান্দায় ওর মা দাঁড়ানো, আর দোতলার বারান্দায় একটা ডুম জ্বালা থাকে। ঠিক আছে, মেয়েটি দেখছে ওর মা দাঁড়ানো, মানে যিনি ঘটনাটা বলেছেন তার মাসি দাঁড়ানো। তো মেয়েটি মাকে দেখে বলছে, মা 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 আমি নিচে যাচ্ছিলাম, এইখানে আমার ভালো লাগছে না, যেন মা মনে হচ্ছে না ঘরের মধ্যে কেউ আছে, এইরকম মনে হচ্ছে যেন আমার পাশে এসে কেউ শুয়ে পড়লো, আমার হঠাৎ ঘুমটা ভেঙে গেছে। তো তখন ওর মা বলছে, হ্যাঁ ঠিক আছে চল তাহলে নিচে যেয়ে শুবি। তো একটা কাজ কর, চল তার আগে একটু ছাদে যাই। মেয়েটি অবাক হয়ে যায় যে রাত তখন প্রায় মানে 2:45, তার মা তাকে ছাদে যাওয়ার কথা বলছে না। তো বলছে, মা আমি ঘুমোবো কখন, এখন 2:30 উপরে হয়ে গেছে, তুমি বলছো ছাদে যেতে, বলে চল না আমারও ঘুম আসছে না, একটু হাওয়া খেয়ে আসি, তারপর শুতে যাবো। তো মেয়েটি তখন বলছে যে ঠিক আছে, তুমি যখন বলছো তো চলো। ওর মা আর মেয়ে ওই ছাদে উঠে যাচ্ছে, এবং ছাদের পরে উঠেও গেছে। মেয়েটির পাশে মেয়েটির মা দাঁড়ানো। নিচে ওই মেয়েটির মা আর বাবা ঘুমোচ্ছিল। আমি বলেছি সেদিন ওর বাবার নাইট ডিউটি ছিল না। মেয়েটির মা আর বাবা নিচের তলাতে ঘুমোচ্ছিল। তা ওই মাসির বাড়ির যে ছাদটা ছিল, ওই ছাদের যে দরওয়াজাটা ছিল, গেট, ওইটা খুললেই না, ওটা মানে লোহার শিট দিয়ে তৈরি করা গেটটা, ওটা খুললেই ঘড়ঘড় 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 একটা আওয়াজ হতো। তো মাসি আর মাসির মেয়ে যখন বলেছে চল ছাদের থেকে ঘুরে আসি, তখন গেট খুলেছে, সেই ঘড়ঘড় আওয়াজটা হয়েছে। এবার মেয়েটির মা নিচে শুয়েছিল, তার ঘুম খুব পাতলা, হট করে জেগে গেছেন। জেগে চিন্তা করছেন এই কি, ছাদের থেকে ঘড় ঘড় আওয়াজ আসছে, গেট খোলার শব্দ, এত রাত্রে 51 পরিবার হলো, এত রাত্রে তো কেউ ছাদে যাবে না। ওনার কি একটা সন্দেহ হয়েছে। তো উনি সোজা দোতলায় উঠে গেছে, মেয়ে যে ঘরে পড়ে, যেটা মেয়ের ঘর, দোতলায় উঠে দেখছেন যে ঘরের আলো জ্বালা, মেয়ে ঘরে নেই, বইপত্র এদিক ওদিক ছেটানো। তো বলছে তাহলে গেল কোথায়, ছাদে তো ঘড় ঘড় আওয়াজটা পেয়েছি। এবারে উনি ছাদের দিকে উঠে আসছেন, ওনার পায়ের শব্দে ওই মেয়েটি দেখলো যে যে মার সঙ্গে ও ছাদের পরে এসেছিল, ওই পাশ থেকে ওর মা গায়েব, নেই। বোঝা গেল, বোঝাতে পারলাম। এবার ওর মা ছাদের পরে উঠে আসছে, উঠে এসে বলছে, এই তুই এত রাত্রে ছাদে কি করছিস। এইবার মেয়েটির ভ্যাবাচাকা খাওয়ার পালা।
যে তাহলে আমি কার সাথে ছাদে আসলাম, আমি তো মার সাথে ছাদে এসেছি, এটা কি করে সম্ভব? ও তখন ওর মার হাতটা টেনে ধরে দৌড়তে দৌড়তে, আর সে ভদ্রমহিলার বয়স হয়েছে, সেই একতলাতে টানতে টানতে নিয়ে এসছে। মা তুমি তাড়াতাড়ি চলো, মা তুমি তাড়াতাড়ি চলো বলে দৌড়তে দৌড়তে সেই মাকে নিয়ে। এবার উনি গ্রাউন্ড ফ্লোরে এসে মেয়েকে বকাবকি করছেন যে তুই ছাদে উঠেছিলি কেন, হ্যাঁ, আর আমাকে নিয়ে এত দৌড়ে দৌড়ে তুই নামলি, আমার বয়স হয়েছে, আমি কি পারি? তখন মেয়েটি সব কথা খুলে বলে মাকে যে এই ব্যাপার, যে ও ভয় পেয়েছিল, ও তো শুতে আসছিল ওনাদের কাছে, দরজা খুলে ওনাকে দেখতে পায় যে ওর মা দাঁড়ানো, সমস্ত ঘটনাটাও খুলে বলে। এইবারে যেহেতু আমি বলি একান্নবর্তী পরিবার, আরো হয়তো জ্যাঠা কাকা আছে বা তাদের ছেলেপুলেরা আছে, যাই হোক, সবাই মিলে ওখানে গুনিনের কাছে নিয়ে যায় এবং সেই গুনিন ভদ্রলোক সমস্ত কিছু শোনেন মন দিয়ে। তা শোনার পর উনি ওকে, মানে যেটা গুনিনটা করে, ঝাড়ফুঁক করে দেয়, ঝেড়ে টেড়ে দেয়, ঝেড়ে টেড়ে দিয়েছেন, দিয়ে বলছেন যে ঠিক আছে নিয়ে যান, আর কোনো আশা করি আর কোনো কিছু হবে না, কোনো ভয় নেই, নিয়ে যান। তো বাড়িতে চলে এসছে। এর ঠিক 2-3 দিন বাদে ওর বাবার নাইট ডিউটি ছিল, মেয়েটির বাবার, মানে এই করবাবুর মেসমশার নাইট ডিউটি, রেলে চাকরি কর। তো মেয়েটি মার কাছে শুয়েছে এবং রাত জেগে ওখানেই ও পড়ছে, ওই ঘরে, ঘরের দরজা দরজা বন্ধ। তা মা নিশ্চিন্ত মনে, ওর মা ঘুমাচ্ছেন যে মেয়ে তো সামনেই আছে, দরজা দরজা বন্ধ, কোনো ব্যাপার নেই, ও লাইট জেলে পড়ুক। মেয়েটি পড়ছে পড়ছে পড়ছে, ঠিক ওই রাত 1:45 নাগাদ হঠাৎ মেয়েটির মনে হতে লাগলো যে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট ওকে যেন গ্রাস করে ফেলেছে, মানে ওর মতো দুঃখী পৃথিবীতে কেউ নেই, এই ফিলিংসটা ওর হতে থাকে। চরম হতাশা, চরম, অথচ কিন্তু কিছুই না, চরম একটা হতাশা, চরম একটা কষ্ট ওকে যেন ঘিরে ধরেছে। মানে এমন ভাব যে এই পৃথিবীতে আর বেঁচে থেকে লাভটা কি? ওই মেয়েটা আস্তে আস্তে উঠলো, উঠে করেছে কি, আপনারা জানেন যে বড় যে আমাদের টেবিল টেবিল আছে, সেখানে টেবিল ক্লথ পাতা থাকে, তার নিচে অনেক সময় ব্লেড প্লেট রাখা থাকে, আবার ফ্রিজের মাথায় দেখবেন যে টাওয়েল ফাইল দেওয়া থাকে, তার নিচে ব্লেড প্লেট রাখি আমরা টুকটাক সংসারী মানুষরা, এগুলো এগুলো থাকে অনেকের বাড়ি। ও জানতো ব্লেড কোথায় আছে, ও সেখান থেকে ব্লেডটা বার করেছে ফ্রিজের ওই মাথা দিয়ে, ব্লেডটা বার করে দরজা খুলেছে আস্তে আস্তে, খুলে ওই দোতলায় উঠে গেছে। দোতলায় উঠতে ওদের ছাদে যেতে গেলে একটা তার আগে একটা চিলে কোটার ঘর ছিল, ওই ঘরটার মধ্যে কিন্তু কিছু ছিল না, মানে কিছু ছিল না বলতে সমস্ত আবর্জনা ছিল, ঝাঁটা, বালতি, তারপর কোদাল, পুরনো জুতো, এইগুলো। কোশমিনকালে ওখানে কেউ ঢুকতো না। ওই মেয়েটা ওই ঘরের মধ্যে যেয়ে ঢোকে এবং ঢুকে ওর হাত কাটতে শুরু করে। হাত কাটা মানে বুঝতে পেরেছেন, হাতের যে অংশটা কাটলে ডেথ হয়ে যায় সেই জায়গাটা ও কাটতে শুরু। এবার দেখুন, মায়ের মন তো সব থেকে সেন্সিটিভ হয় মায়েরা, জন্মদাত্রী যিনি। ফট করে ওর মায়ের ঘুম, আমি আগেই বলেছি পাতলা, ফট করে ঘুম ভেঙে দেখছেন মেয়ে পাশে নেই, এবং আগের দিনের ঘটনা ওনার সমস্তটাই শোনা, সমস্ত কিছু উনি জানেন। উনি বললেন মেয়ে কি বাথরুমে গেল, উনি বাথরুমে গেছে, একতলায় বাথরুম আছে, দোতলায়ও বাথরুম আছে, একতলার বাথরুমে গিয়ে দেখছেন না, একতলার বাথরুমে নেই। তাহলে উনি করেছেন কি, রেলের ওই যে বড় টর্চ, তো কর্মবাবুকে বলছেন ওই টর্চ আমিও চালিয়েছি, খুব আলো হয়, ওই টর্চ হাতে নিয়ে উনি দোতলায় উঠলেন, দোতলার বাথরুম দেখেছেন না, দোতলার বাথরুমে নেই। পাশের ঘরগুলো একান্নবর্তী পরিবার, আরো তাদের ঘরের দরজা সব বন্ধ, তাহলে মেয়ে গেল কোথায়? উনি সোজা সিঁড়ি বেয়ে একদম 3 তলা ছাদে উঠে গেলেন। ছাদে উঠে টর্চ মেরে এদিক ওদিক দেখছেন, কোথাও কেউ নেই। এর মধ্যে উনি একটা ফুপিয়ে ফুপিয়ে একটা কান্নার আওয়াজ উনি পাচ্ছেন, কেউ যেন কাঁদছে, বলছে কান্নার আওয়াজটা কোত্থেকে আসছে, মেয়ে নেই। উনি তো মানে ঘাবড়ে গেছেন খুব, যে কান্নার আওয়াজ। অনেকক্ষণ কান দেওয়ার পর উনি বুঝতে পারলেন যে আওয়াজটা ওই চিলেকোঠার ঘর থেকে আসছে।
উনি চিলেকোঠার ঘরে টর্চ মেরে দেখেন যে মেয়ে নিজের হাত নিজে কাটছে। সঙ্গে সঙ্গে উনি চিৎকার করেছেন এবং আমি বলেছি একান্নবর্তী পরিবার, আরও সব বাড়ির লোকজন উঠে গেছে, তারা উঠে সঙ্গে সঙ্গে ওকে হাতে ব্যান্ডেজ ফ্যান্ডেজ বেঁধে পট্টি যাতে রক্ত ক্ষরণ না হয়, মানে বেশি কাটতে পারেনি, বেশিটা কাটতে পারেনি। এবং ও পরে যখন মানে ইয়েটা দিয়েছে, বর্ণনা দিয়েছে, ও বলেছিল যে আমি যখন কাটছিলাম তখন আমার কোনো ব্যথা লাগছিল না। তো যাই হোক, ওকে তো ব্যান্ডেজ ট্যান্ডেজ বেঁধে দেওয়া হয়, বাড়ির লোক সবাই খুব উদ্গ্রীব হয়ে যায় যে কি হচ্ছে মেয়েটার সাথে। এরপরে কোনো এক বড় গুণিনের সন্ধান পেয়ে তার কাছে নিয়ে যায় মেয়েটিকে। তো সেই গুণিন ওই মেয়েটিকে বসিয়েছে, সমস্ত ঘটনা শুনেছে কি কি হয়েছে। গুণিন বুঝতে পেরেছে যে এর মধ্যে অন্য কোনো এনার্জি সে এসে ঢুকছে, এর মধ্যে এন্ট্রি নিয়েছে সে। তা বলছে যে দেখুন এর মধ্যে কেউ আসছে, ঠিক আছে আপনারা বসুন, আমি নিয়ে আসছি তাকে। তাদের সেই গুণিনদের তন্ত্রমন্ত্রবিদ্যা সেই স্পিরিটটাকে ওই মেয়েটার মধ্যে নিয়ে এসছে। নিয়ে এসে জিজ্ঞাসা করছেন তুমি কে, কোথায় থাকো, তুমি কি চাও। তখন ওর মাস্তুতো বোনের মুখ থেকে কথা বেরোচ্ছে না যে আমি মুক্তি চাই। বলে ঠিক আছে মুক্তি আমি করিয়ে দেবো। গুণিন বলছে মুক্তি আমি দিয়ে দেবো, কিন্তু তুমি আগে বলো তুমি কে, এর ভিতরে কেন এসেছো। তখন মেয়েটির একটা নাম বলেছিল এবং সে বলেছিল যে কলেজটার কথা, যে কলেজে এই মেয়েটি পড়ে এবং বহু বছর আগে কলেজ স্থাপনারও মানে স্থাপনা হয়ে গেছে। এবার ব্যাপারটা হয় কি, কলেজ চালু হয়ে যায়, কিছু আন্ডার কনস্ট্রাকশন কিছু থাকে, যে অন্যদিকে আরো বিল্ডিং উঠছে বা ইয়ে। বহু বছর আগে মেয়েটা বলতে থাকে যে তার দুই সহপাঠী ছেলে বন্ধু তাকে নির্যাতন করে, নির্যাতন মানে বুঝে গেছেন আপনারা, আশা করি বলতে হবে না, এবং তাকে আন্ডার কনস্ট্রাকশন কোনো ঘরের মধ্যে তাকে ওখানে দাফনে দেয়, মানে চাপা দিয়ে দেয়, এবং সে মুক্তি চায় এবং একে সে নিয়ে যেতে চায় এই মেয়েটিকে। তখন গুণিন বলে এটা তো সম্ভব নয়, আমি মুক্তি তোমাকে করে দিচ্ছি, কিন্তু একে তুমি সাথে নিয়ে যাবে, তা তুমি একে সাথে নিয়ে গেলে তুমি তো আমার কাছে মার খাবে, তা সেইটা ভালো না তুমি মুক্তি চাও, কোনটা বলো। যাই হোক, সেই তান্ত্রিক বা সেই গুণিন তাকে সুস্থ করে তোলেন এবং মেয়েটির ঘাট থেকে ওই আত্মাকে বাইরে বার করে দেন এবং তার মুক্তি দিয়ে দেন। কিন্তু মেয়েটির মুখ থেকে যে কথা বেরিয়েছিল, কথাটা হচ্ছে এই কলেজটা আমি আপনাদের বলে দিই, যে কলেজে আমার মাস্তুতো বোন পড়তো, এটা চুচুড়া টু চন্দননগর এর ভিতরেই আছে। এবার কোনো ইনস্টিটিউশনের নাম নেওয়া আমার মানা, আমি বলি না, কোনো বার হোটেল রেস্তোরাঁর নাম আমি বলি না, নামও নি না, আমি একটা নির্দেশ দিয়ে দিই। যেমন পুরীর হোটেলে কোনো ঘটনা আমি বলেছি, লাইট হাউসের পাশ দিয়ে যাবেন, একটা গলি আছে, ওর ভিতরে কোথাও আছে খুঁজে নিন, কেন নাম বলতে যাবো কেন, তাহলে তো মুশকিল হয়ে যাবে না। তো চুচুড়া টু চন্দননগর এর মধ্যে আমি বলে দিলাম আপনাদের। তো যাই হোক, মেয়েটি সুস্থ হয়ে ওঠে এবং এই করবাবু আর একটা কথা বলেছেন যে উনি মাসির বাড়িতে যেতেন, মাসির বাড়ির যে দোতলাটা, ওই দোতলা একটা আলো, একটা ডুম, সন্ধ্যেবেলা থেকে মানুষ সন্ধ্যে দেওয়ার সময় আলো টালোগুলো জ্বালে, বারান্দা একটা ডুম জ্বলতো। কিন্তু উনি বলছেন শুধু আমি না দাদা, বাড়ির ওদের বাড়িরও সবাই বলতো কেমন একটা গা ছমছম করতো ওই দোতলাটায়, একটা গা ছমছমে ভাব ছিল, এইটা উনি বলেছেন। এবং মেয়েটি সম্পূর্ণ এরপরে সুস্থ হয়ে যায়, এখন বর্তমানে সে ভালো আছে, সুন্দর আছে, সব কিছু ঠিকঠাক চলছে। কিন্তু ঘটনাটা জানাজানি হয় ঘটনাটা ঘটে যাওয়ার 4 বছর বাদে, এবং তখন বলছেন উনি
করবাবু বলছেন যে তখন তো জানতাম না যে ভিতরে এইরকম, কিন্তু ওর চেহারাটাকে আমি ক্ষীণ হয়ে যেতে দেখেছি, একদম রোগা প্যাকাটি টাইপের হয়ে গেছে, এইটা আমি দেখেছি। তো ঘটনা ঘটে যাওয়ার 4 বছর বাদে ওই মেয়েটি ডিসক্লোজ করে যে তার সাথে এই হয়েছিল, সে কি কি করেছিল তার সমস্ত মনে আছে হুবহু। তো ঘটনাটা আমি আপনাদের শোনালাম, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আমি এর পরের ঘটনায় চলে যাই। এর পরের ঘটনাটা একজন স্কুল টিচার। দেখুন কত ছোট ঘটনা অথচ কত মারাত্মক। দেখুন 2 লাইনের ঘটনা। এই টিচার ভদ্রলোক, ধরুন এর নাম শুভঙ্কর, আমি নামটা নিলাম না, আমি নাম জানি। ইনি থাকেন কাটোয়া টু নবদ্বীপ যে লাইনটা আছে এর মাঝামাঝি কোনো একটা স্টেশনে, কারণ পেশায় শিক্ষক। মানে ইনি ওই সকালবেলা আবার সন্ধ্যাবেলা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন টিউশনি করতে, এবং অনেক ছাত্রছাত্রী পড়ান। তা আমাকে ফোন করে বলেছিলেন, আমি একজন রাত্রে কখন থাকবেন, ফোন করবো, একটু জিনিস জানার আছে। তা সন্ধ্যেবেলায় উনি আমাকে ফোন করেন এবং বলেন যে আমার তো ফিরতে ফিরতে রাত্রি হবে ছাত্র পড়িয়ে, তা আমি কথাটা বলে নিই। তখন ওনার সাথে আমি কথাগুলো জিজ্ঞেস করে নিই, আর এমনি অডিওতে আমাকে পাঠিয়েছেন। এবার ব্যাপারটা হচ্ছে কাটোয়া টু নবদ্বীপের মাঝে মধ্যবর্তী কোনো স্টেশনে উনি থাকেন, ছাত্র পড়ান। উনি বলছেন 2024-এর 4 জুন, মনে হয় লোকসভা রেজাল্ট বেরিয়েছিল, দেখুন তো ঠিক বলছি কিনা, আমার ভুলও হতে পারে। 4 জুন উনি সুভাষ গ্রামে, মানে আমাদের সাউথ সেকশনে, কোনো বন্ধু টন্ধু বাড়িতে যাবেন। তো সে তখন বলেছে যে কালকে তো এরকম রেজাল্ট টেজাল্ট বেরোবে, তুই আসবি? তাহলে আসতে গেলে দেখ রাস্তায় কোথায় গন্ডগোল ফন্ডগোল হবে, তুই একটা কাজ কর, তুই যদি আসিস তাহলে ফার্স্ট ট্রেন ধরে আসিস। এবার ওনাদের ওখান থেকে ফার্স্ট ট্রেন ধরতে গেলে ফার্স্ট ট্রেন হচ্ছে 4:03। তো 4:03 ওনাকে, তার মানে ওনাকে 3:30-এর মধ্যে রেডি হতে হবে, কারণ আধ ঘন্টাটা লাগে ওনার ইয়েতে যেতে, লাগবে হেঁটে। আর ওনার হাতে কিছু ভারী জিনিসও ছিল থলে। তা সেটাকে টেনে নিয়ে স্টেশনে যেয়ে টিকিট কেটে ট্রেনটা ধরতে মানে আধ ঘন্টার মতো মানে যেতে হবে, মানে মেইন রাস্তা দিয়ে যদি যান। আর একটা রাস্তা আছে যেটা ওনাদের বাড়ির পিছন দিক দিয়ে গেছে, ওখান থেকে গেলে একটু তাড়াতাড়ি হবে। তো উনি চিন্তা করছেন কি করবেন, কারণ উনি সাইকেল নিয়েও বেরোতে পারেননি, কারণ 5টার আগে ওই সাইকেল যে জমা রাখে না স্টেশনের কাছে, ওরকম তারা খোলে 5টায়, অত সকালে খোলে না, এবং সাইকেল নিয়ে বেরো হেঁটেই যেতে হবে। তো উনি চিন্তা করলেন শর্টকাট পথটা দিয়ে যাই, মানে বাড়ির পিছন দিক দিয়ে যে রাস্তাটা। এবার উনি ওই দিক দিয়ে জোর পায়ে হাঁটছেন স্টেশনে যাবেন বলে। এইবারে ওদের ওখানে বলছে কিছুটা যাওয়ার পরে বেশ খানিকটা দূরে একটা 4 মাথার মোড় আছে। ওই 4 মাথার মোড়ের একদম কাছে একটা বড় বট গাছ আছে, প্রায় মধ্যিখানে বলতে পারেন বট গাছটা। ওখানে শিব আর মনসা, ঠিক আছে, এদের পুজো টুজো হয়। তো উনি বলছেন উনি ওই বট গাছটার ওইখান দিয়ে, মানে 20 হাত কি 15 হাত দূরে, যখন উনি যাচ্ছেন উনি দেখতে পাচ্ছেন 15-20 হাত দূরে ঠিক ওই জায়গাটায় একটি মেয়ে দাঁড়ানো। মেয়েটির বয়স খুব হার্ডলি 15 থেকে 20, যেটুকু আন্দাজ করা যাচ্ছে, কারণ উনি কিন্তু খুব কাছ থেকে দেখছেন মেয়েটাকে, খুব একটা দূর থেকে দেখছেন না। এবং মেয়েটি চুড়িদার পরা, সাধারণত মেয়েরা যেরকম চুড়িদারের মননা নিয়ে থাকে ওই রকম। এবার ওই শিক্ষক ভাবছে যে এই মেয়ে কোথার থেকে আসলো এত রাত্রে, এই অন্ধকারের রাস্তার মধ্যে দিয়ে যাব, আমি কোনো ফলস কেসে পড়ে যাবো না তো? মানে অনেক সময় থাকে না, অনেক মেয়ে ধরে হয়তো ফাঁসি ঠাসি দিল, হ্যাঁ, তা এইরকম কোনো বিপদে পড়বো না তো? এদিকে তাড়াতাড়ি না গেলে তো ট্রেনটাও পাবো না, অসম্ভব ব্যাপার হয়ে যাবে। কি করব, কি আগে মানে যেটা যাওয়ার রাস্তা সেইটা দিয়ে যাবো না এটা দিয়ে যাবো, উনি চিন্তা করতে করতে উনি বলছেন দূর, আমি তো আর ওই ধরনের মানুষ নই, আমার কিসের ভয়। উনি গনগন করে হাঁটতে হাঁটতে ওই মেয়েটার পাশ দিয়ে যাচ্ছেন। বললে বিশ্বাস করবেন না, উনি আমাকে বলেছেন, বললো আমি যখন পাশ থেকে যাই আমি দেখছি ওটা মেয়ে না, ওটা ছেলে, এবং তার গোল গলা টি শার্ট পরা,
জিন্স পরা, গলায় একটা গামছা, হাতে একটা ছোট লাঠি নিয়েও দাঁড়িয়ে স্যারকে দেখছে। স্যার যখন ওর চোখাচুকি যখন হয়েছে, তখন স্যার দেখে শিউরে উঠেছে। কারণ 4 বছর আগে এই ছেলেটি স্যারের কাছে ইংরেজি পড়তো, একে ইংলিশ টিউশন দিতেন, এবং তারপরে বোধহয় লেখাপড়া ছেড়ে দিয়ে এ কোনো ঠিকাদারি সংস্থার হয়ে গুজরাটে যায়, কোনো জায়গায় কাজে, এবং উপরে উঠে কোনো জায়গায় কাজ করছিল কোনো বহুতলে, সেখান থেকে পড়েও ডেথ হয়ে যায়, মারা যায়। সেখানে ময়না তদন্ত হয়, ময়না তদন্ত হওয়ার পরে বডি ওদের ওখানে আসে, এবং স্যার বলেছেন যে আমিও শ্মশানে গেছিলাম। জিনিসটা খুব দুঃখজনক। এক সময় ছাত্র ছিল, 4 বছর আগেও ওকে আমি ইংরেজি পড়াতাম, তা আমি সেই শ্মশান যাত্রীও গেছিলাম দাদা। তা আমি যে মেয়েটাকে দেখলাম, সে মেয়ে কি করে ওখানে দাঁড়িয়ে ছেলে ওই রকম হয়ে গেল? তাহলে কি ওটাকে মেয়ে ছিল না, ওই ছিল? বলে আমি স্পষ্ট, আমার সামনে আমার চোখাচোখি হতে আমার গায়ের রক্ত হিম হয়ে গেছে। বলে জানেন, এরপরে আমি মানে প্রায় খানিকটা দৌড়ানোর মতো স্টেশনের দিকে আমি যাই, এবং গিয়ে মানে ওই স্টেশন চত্বরের আশেপাশে কোনো একটা কীর্তনের দল, মানে সারা রাত ওই যে নাম সংকীর্তন হয় না, সেখানে কীর্তন টীর্তন চলছিল। তা তার ভিতরে যখন আমি গেলাম, তখন দেখলাম যে না, মোটামুটি ঠিক আছে, আমার ভীতিটা অনেকটা কেটেছে। আমি স্টেশনে উঠে টিকিট কেটে আমি ট্রেনে চেপে পড়ি, ট্রেনটা পেয়েও যাই। কিন্তু এই জিনিসটা আমি আমার মন থেকে কিছুতে মানতেই পারছি না, যেটা আমার সাথে কি হলো, আমি কাকে দেখলাম, তাহলে ওই মেয়েটাই বা কে? আর আমি যখন কাছে গেলাম, তাহলে সেই মেয়ে হঠাৎ ছেলে কি করে হয়ে গেল? আর যাকে আমি 4 বছর আগে মানে আমার কাছে ইংরেজি পড়তো। তাহলে বুঝতে পারছেন কেমন কেমন অস্বাভাবিক ঘটনা ঘটে। আপনাদের একটা কথা বলি, এই আজকে যখন আমি এটা করতে বসেছি, এই ভিডিওটা, আমার মেকানিক আসার কথা 12টা, তা ওদের 12টা মানে সেটা 1টা 1টা ধরে রাখুন। আমার 9 মিনিট ভিডিও হয়ে গেছে, তখন আমার স্ত্রী ইশারা করছেন যে এসে গেছে মেকানিক। ওই 9 মিনিটের ভিডিও বন্ধ করে ডিলিট করে আমাকে আবার নতুন করে করতে হলো। অনেকে আছেন যারা গল্প বা ইয়ে পাঠান, সত্যি ঘটনা পাঠান অডিও করে, তারা বলেন আমি আপনাকে কিছু তো পাঠাতেই পারছি না, এটা যাচ্ছে না, সেন্ড হচ্ছে না। অন্য সব বন্ধু বান্ধবদের আমি কিছু না কিছু সেন্ড করতে পারছি হোয়াটসঅ্যাপে, এটা পাচ্ছি না। এইরকমও হয়েছে। তা এগুলোতে না নানা রকম বাধা হয়, নানা রকম বিঘ্ন আসে, দেখবেন আপনাকে সুষ্ঠুভাবে বলতে দেবে না। তো যাই হোক, আমি দুটো ঘটনা বললাম, ঘটনা কেমন লাগলো জানাবেন। তো আমি আবার আসবো, অনেক ঘটনা এসছে, আরও আসছে। তো আমি নিশ্চয়ই সেই ঘটনা নিয়ে আসবো। আর একটা কথা বলি, এখানে 99 জন যদি ভালো কমেন্ট করেন, তাদের ভালো লেগে থাকে, তাহলে ওই 1 জন 2 জনকে পাচ্ছি যারা মানে শুধু কটু মন্তব্য ছেড়ে দিন, মানে মুখে পুরো অক্ষরটা না বলে মুখে গালাগাল পর্যন্ত আনছেন। আমি তাদের যদিও চ্যানেলে রাখিনি, বার করে দিই। আমি এসব দিকে খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক। ট্যাড়া বেকার জিনিস আমি একদম সহ্য করি না। তো যেমন একজন লিখেছে, আপনি গল্পগুলো কি বানিয়ে বলেন? আরে ভাই, আমার বয়সটা কত? আমার কি গল্প বানানোর বয়স আছে নাকি? তার গল্প বানালে তো এইরকম গল্প বানাতে গেলে তো আমি তো রাইটার হয়ে যেতাম, বড় রাইটার। আশ্চর্য কথাবার্তা বলে। এর পিছনে যা মেহনত আছে, এই ঘটনা শোনা, সেগুলোকে পয়েন্ট আউট মনে রাখা, পয়েন্ট টু পয়েন্ট মনে রাখা, এবং সেগুলো এক্সপ্রেস করা, অনেক ঝামেলা আছে। অনেকে মনে করেন বোধহয়, কালকে একজন এসছে, দেখুন কমেন্ট করছে যে তোর নাম কি বলতো, তোর নাম কি বলতো বে, বে। চিন্তা করুন, মানে কত বড় অশালীন। হুম। এবার দেখুন, গাত্র জ্বালা অনেকের আছে। শম্ভু মুখার্জি সাইন করছে, শম্ভু মুখার্জির চ্যানেল উঠছে। হুম। কারু কারু ঘাড়ের পরে নিঃশ্বাস পড়ছে। ফলে এগুলো ক্ষয়, আমি জানি কোথার থেকে আসে এসব এলিমেন্ট। হ্যাঁ। তো ওগুলোকে আমি ডোন্ট কেয়ার, আমি পাত্তাও দিই না। যারা গল্প শুনতে ভালোবাসেন, যারা ঘটনা, সত্যি ঘটনা শুনতে ভালোবাসেন, এর একটা ঘটনা বার করুন। এবার এক ভাই আমাকে লিখেছেন যে ওই বিড়ালের থাবা বা কিছু, বিড়ালটার থাবাটা নেই, ওটা উনি কোনো বইতে পড়েছেন। দেখুন, কোনো বইয়ের গল্প এখানে বলি না। আর যদি কেউ পাঠিয়ে থাকেন, তিনি যদি পাঠিয়ে থাকেন আমার কিছু বলছেন, তারপর থেকে আর কিন্তু ওই ঘটনার সাথে বইয়ের ঘটনার কোনো মিল নেই। হতে পারে দাদা, সেম সেম ঘটনা আমি বলেছি, যে একটা ঘটনার সাথে আর একটা ঘটনার একদম হুবহু মিলে গেছে।
এরকম আমার চ্যানেলে এই ঘটনা আসে আমার কাছে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমি বলবো একটু সাবস্ক্রাইব করে আপনাদের পরিচিতদের মধ্যে এই ঘটনাগুলো আপনারা শেয়ার করতে পারেন। নিশ্চয়ই শেয়ার করবেন। যত শেয়ার হবে তত অনেকেই জানেন তো ঘটনা শুনতে ভালোবাসে। এই কথার কচকচ জানি, নোংরা রাজনীতি, এগুলো থেকে অনেকেই দূরে সরে থাকতে চান। তো আমি হচ্ছি সেই কাজটা করার চেষ্টা করি যে জেঠু কাকু যারা ছাত্রছাত্রী আছেন বা যারা অল্প বয়স চাকরি বাকরি করছে তাদের মনটা যাতে একটু ভালো থাকে বা সত্যি ঘটনা তারা যেটা শুনতে পায়, সেই চেষ্টাটা আমি করি। আর কোনো ব্যাপার এখানে নেই। এমন কোনো ব্যাপার নেই যে আমি এখান থেকে লক্ষ লক্ষ টাকা কামাই হচ্ছে আমার আর আমি ইয়ে করে যাচ্ছি না। এটা বলা আমার নেশা, আমি তাই বলি। আর করবাবু জানতে চেয়েছিলেন যে ওনার একটা জিজ্ঞাসা ছিল আমি কি করি, আমি বলে দিয়েছি, জবাব দিয়েছি। আমি জীবনে কোনোদিন চাকরি করিনি, ঠিক আছে, স্বাধীন ব্যবসা করেছি। কিন্তু আমার যেটা পেশা হওয়া উচিত ছিল সেটা নাটক আর অভিনয়। আমি অনেক জায়গায় এটা করেছি। আমার স্কুলের স্যাররা আমাকে প্রচণ্ড ভালোবাসতেন এই ভালো অভিনয়ের সুবাদে, প্রচণ্ড ভালোবাসতেন। অনেক প্রাইজ তারা দিয়েছেন। বাটানগর থেকে বর্ধমান আমি শো করে বেরিয়েছি একাঙ্ক নাটক প্রতিযোগিতা। তো জানি না আপনাদের হয়তো সেই কারণেই হয়তো শুনতে ভালো লাগে, সেটা জানাবেন আমাকে। সবাই খুব ভালো থাকুন। আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেখানে লেখা আছে মা ঠাকুমা আশাবতী, ওই জায়গাটা একটু আঙুল দিয়ে প্রেস করুন, দেখুন ডেসক্রিপশনটা আপনার সামনে আসবে। ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, যার কাছে ঘটনা থাকবে তিনিই আসবেন। ওই নাম্বারে এসে আমাকে একটা হাই লিখুন, আমি ঠিক দেখে নেব। আজকে এই পর্যন্তই থাক, আবার আসবো সামনের দিন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অশরীরী চ্যানেলের সাথে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।